This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আচ্ছা, ভারতবর্ষ মানে কি বলুন তো? জানি আপনারা বলবেন যে ভারতবর্ষ আবার কি, ভারত ওটা বলা যেতে পারে। ভারতবর্ষ বলে কোনো দেশ আছে নাকি? ভারতবর্ষই ভারত। যদিও দেবেন ঠাকুর লিখেছিলেন ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র না। তাহলে ভারত মানে কি? সেটা কি প্রতি বছর মানে প্রতি 5 বছর অন্তর ভোটের লাইন, আঙুলে কালি আর ইভিএমে ছাপ? দেখুন, যদি ভারত মানে সেটাই হয় তাহলে আগামী শনিবার কারা সেই ভারত নির্মাণে লাইন দেবে জানেন? এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. আরে মশাই, ওটাকে ভোটের লাইন না বলে রেমাল লাইন বলুন। কারণ ভোটের লাইনে তো ওই ক্যানিং, গোসাবা, নামখানা, হিঙ্গলগঞ্জ, পাথর প্রতিমা, মৌসুনি, সাগরদ্বীপ এখানকার মানুষজন সব দাঁড়াবে। যেখান দিয়ে ওই রেমালটা গেল ওই সব জায়গা 4 দিন পর, মানে সব কটা জায়গা কিন্তু 4 দিন পর ওই ভোটের লাইনে দাঁড়াবে। আর তার আগে আগামী কটা দিন ওই সব এলাকায় কাদের লাইন পড়বে জানেন? নেতাদের। নেতারা ভোটের আগে লাইনে দাঁড়ান যাতে ওই ভোটের দিন লাইনে দাঁড়িয়ে জনতা মানে ভোটার আর কি তাকেই ভোটটা দেন। কিন্তু নেতারা যদি ধরুন মানে নিয়ম করে 5 বছর প্রত্যেক বছর প্রত্যেকটা সময় যখন দরকার তখনই ওই জনতার দরজায় গিয়ে দাঁড়ানোর প্র্যাকটিস করতেন, তাহলে ভোটের আগে এরকম পড়িমড়ি করে দৌড়তে হতো না। শনিবার 7ম দফার ভোট, বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত প্রচারের সুযোগ। ডান, অতি ডান, বাম, অতি বাম, মানে যে যেখানে ভোটে দাঁড়িয়েছেন তাদের আমরা একটা ঠিকানা দিচ্ছি, নামখানার দারিকনগর গ্রাম। ভোটের আগে সম্ভব হলে একবার ওই ঠিকানাটায় ঘুরে আসুন না, গেলে ভারতকে দেখতে পাবেন। ওই দেখুন, রাস্তায় ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে আসছে ভারতবর্ষ। এগিয়ে আসছেন দয়মন্তী সামন্ত। দয়মন্তী সামন্ত দাঁড়াতে পারেন না, হাঁটা তো দূরের কথা। দয়মন্তী সামন্ত শরীরটাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এগিয়ে চলেন। দয়মন্তী সামন্ত সামনে মানুষ দেখে ডুকরে কেঁদে ওঠেন। দয়মন্তী কথা বলতে পারেন না, কথা জড়িয়ে যায়। দয়মন্তীর চোখের জল আলাদা করে নজর কাড়ে না। বৃষ্টির জলের সঙ্গে দুগাল বেয়ে নামা নোনা জল মিশে যায়। দয়মন্তী এসে দাঁড়ান রাস্তার পাশে একটা ঘরের সামনে। এই ঘরে দয়মন্তী থাকেন। বাঁশের খাঁচায় পলিথিন জড়ানো ঘর, ঠেকনা দেওয়া দরজা। দয়মন্তী দেখান ঘরের চালের দিকে। ঘরের চাল বলতে ছিল প্লাস্টিকের ছাউনি, ছিল কিন্তু নেই। রেমাল আসার আগেই দমকা হাওয়া উড়িয়ে নিয়ে গেছে ছাউনিটা। দয়মন্তী বলে চলেন স্বার্থপর হাওয়ার কথা। ঝড় জলের সময় কেউ ত্রাণ শিবিরে নিয়ে যায়নি চলৎ শক্তিহীন দয়মন্তীকে। দয়মন্তীর প্রতিবেশী বলেন দয়মন্তী বার্ধক্য ভাতা পেতেন, বন্ধ হয়ে গেছে। আর প্রশাসন থেকে কেউ দেখতে আসেনি আর জিজ্ঞাসাও করেনি কীরকম আছে মানুষটা। আর তার বয়স্ক ভাতাটাও বন্ধ হয়ে গেছে আজকে 6 মাস মতো। কথার মধ্যেই দয়মন্তী ডুকরে ওঠেন, ও মা খেতে দিবি? প্রতিবেশী তখনও বলে চলেন দয়মন্তীর দুর্দশার কথা। দেখাশোনা মতন কেউ নেই, খাওয়া দাওয়া সব টোটালি বন্ধ। আমাদের বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া করছি। দয়মন্তীর বাড়ি নামখানার দারিকনগরে। নামখানার দয়মন্তী
ওই ভাঙা ঘরের সামনে কেঁদেই চলেন। সেই কান্না ছড়িয়ে পড়ে ভারতবর্ষে, ভোটের ভারতে। এই ভারত থেকে আমরা অনেক দূরে, জানেন তো, অনেক অনেক দূরে। এই ভারত বাস্তব, এই ভারত রূঢ় বাস্তব। সেই জন্যই নেতারা হয়তো এই ভারতটাকে খুব একটা চেনেন না। দরকার কি? হ্যাঁ, নির্বাচনের সময় এই ভারতের খুব একটা দরকার নেই। এই সময় কাদের দরকার জানেন? একটা চালু কথার ভোট ব্যাংক, মানে যে ব্যাংকে সব রাজনৈতিক দলই যে যার নিজের ভোটারের ভোটকে ওই ফিক্সড ডিপোজিটের মতো করে ফিক্সড করে রাখতে চান। এবার সেটাকে ম্যাচ ফিক্সিংয়ের মতো ফিক্সিং বলবেন কি না সেটা তো আপনার ব্যাপার। কিন্তু দয়মন্তী সামন্তকে দেখে বোঝা গেল তাকে কোনো রাজনীতি না নিজের আমানত বলে মনে করেনি। করলে হয়তো এই বৃষ্টিতে ভাঙা ঘরের সামনে থেকে এভাবে বসে থাকতে হতো না। দয়মন্তী বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতেন না তার কেউ নেই, শুধুই দয়মন্তী না, সুন্দরবনের মানুষের জন্যই বোধহয় কেউ নেই। এই দয়মন্তী সামন্তদের কথা বললে বোঝা যায়, বা এদের সঙ্গে কথা বললে আরও ভালো বোঝা যায়, যেখান দিয়ে ওই রেমাল চলে গেল সেখান দিয়ে বছরের পর বছর আয়লা, আমপান, ফণি, ইয়াস সব চলে যায়। এইসব জায়গা দিয়ে নির্দিষ্ট সময় প্রত্যেকবার ভোটও চলে যায়। রং বদলায়, দিন বদলায় না, প্রত্যেকবার ঝড়ের নাম বদলায়, কিন্তু অভিযোগটা বদলায় না। অভিযোগটা কি? কিছুতেই নাকি এই সুন্দরবনের বাঁধগুলো কেউ ঠিক করে না। আরও একটা অভিযোগ আছে, এই অভিযোগটাও কিছুতে বদলায় না। এই সব জায়গা নাকি একেবারে ফিক্সড ডিপোজিটের মতো ফিক্সড হয়ে গেছে দুর্নীতির অভিযোগ, যার জন্য এই মে মাসটা সুন্দরবনের মানুষের কাছে না জানেন একবারে দুর্বিষহ হয়ে যায়। আমরা পড়াশুনো করি, আমরা বিদেশি জিনিসপত্র পড়ি, কবিতা টবিতাও পড়ি মাঝে মধ্যে। তখন মনে হচ্ছিল জানেন তো, ভাগ্যিস টি.এস. এলিয়ট ব্রিটেনে জন্মেছিলেন। তিনি বলেছিলেন না, তার একটা কবিতার মধ্যে আছে, এপ্রিল মাসটা নাকি নিষ্ঠুরতম মাস। অন্তত তার সেরকম মনে হয়েছিল। ব্রিটিশ তো এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কোনো জেলায় যদি জন্মাতেন, তাহলে নিঃসন্দেহে আমি শিওর যে এলিয়ট এই মে মাসটাকে নিষ্ঠুরতম বলে দেখে দিতেন। প্রত্যেক বছর এই মে মাসেই তো ভৌগোলিক কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর সেই ঝড়ের সামনে ভৌগোলিক কারণেই বুক পেতে দিতে বাধ্য হয় সুন্দরবন। কি কপাল! হয় বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গ, সুন্দরবন এই দুটো জায়গায় ছড়িয়ে আছে। আর যে কোনো একটা জায়গায় গিয়ে এই সমস্ত ঘূর্ণিঝড়গুলো আছড়ে পড়ে, জানেন তো, ক্ষতিগ্রস্ত হয়, একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো। এই ২ পরগনা সুন্দরবন এলাকায় ৯ করে ৬০-এর মতো নদী রয়েছে, আর হচ্ছে ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ। তার মধ্যে ৭৭৩ কিলোমিটার বাঁধের অবস্থায় সংকটজনক। অল্প একটু, মানে ৫-১০ ফুট যদি বাঁধ ভাঙে জল ঢোকার জন্য যথেষ্ট, সেখানে ৭৭৩ কিলোমিটার। ভাবতে পারেন, মানে এই বিস্তীর্ণ এলাকায় নামমাত্র রয়েছে বাঁধ, বা বাঁধ বলে কোনো জিনিস আর কি। দেখুন, ঝড় ঠেকানোর সাধ্য তো কারণ নেই, কিন্তু বাঁধগুলো যদি ঠিকঠাকভাবে তৈরি হয়, সেগুলো যদি নিয়ম করে সারানো হয়, তাহলে তো অন্তত জল ঢোকাটা কিছুটা আটকানো যায়। কাল রেমাল আসার আগেই কিন্তু কোটালের জলে বহু গ্রাম ভেসে গেছিল, আর তারপর ঘূর্ণিঝড়, টানা বৃষ্টি, ফলে জল ঢুকেই চলেছে। অথচ বাঁধগুলো যদি ঠিকঠাক থাকতো, তাহলে গলা জলে এভাবে সুন্দরবনকে দাঁড়িয়ে থাকতে হতো না। Come, my love, please don't say no, baby. Come, my love.
ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। ঝড়টা ম্যানমেড নয় জানেন তো, কিন্তু বাঁধগুলো তো ম্যানমেড। তাহলে বাঁধের দুরবস্থার দায়টাও তো ম্যান অথবা ওম্যান কারোর না কারোর ওপরেই বর্তাবে, তাই না? আম্পান, ইয়াস অথবা রেমাল নাম বদলায়, কিন্তু বাঁধের ভাগ্য, গ্রামবাসীদের ভাগ্য আর একটা মে মাস, আর একটা ঝড়। অস্থায়ী বাঁধগুলোর ছেঁড়া ফাটা জোড়াতালি দেওয়া ছবিগুলো বদলালো না এবারও। উপকূলবর্তী গোসাবা, কুলতলি, বাসন্তী সহ একের পর এক এলাকা আবারও বিপদে, অথচ পূর্বাভাস ছিল আগে থেকেই। 2 মাস আগে জানতে পারছি ঝড় আসছে, সরকারিভাবে কোনো পরিষেবা নেই। উপকূলবর্তী এলাকা হেমনগর সোমবার সকাল থেকেই প্রবল বেগে হাওয়া বইতে শুরু করেছে। উথাল পাথাল ছবি রায়মঙ্গল নদীর। ধৈর্যের বাঁধ ভাঙছে বাসিন্দাদেরও। বাঁধ মেরামতির টাকা কোথায় গেল? শাসক দলের নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এলাকাবাসীর। যেসব টাকা পয়সা সেসব তো নিজেরাই খেয়ে ফেলেছে। পার্টির লোক তো নদী বাঁধটাকে ঠিক করতে পারতো। পার্টির লোকেদের বাড়ি দেখে আসুন, 3 তলা, তাহলে এখানে নদী বাঁধটা তারা ঠিক করে। কাজ শুরু হয়েছিল কোথাও কোথাও, কিন্তু শেষ হয়নি। গত 2021 সালে ইয়াসের পরে এই বাঁধ মেরামতির কাজ হয়। সাগরদ্বীপের মহিষমারি গ্রাম অপেক্ষায় এই বুঝি বাঁধ ভাঙে। জল উপর দিয়ে চলে আসছে, এরকম একটা পরিস্থিতি আছি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমার এই ডান দিকে রয়েছে ছোট কলাগাছিয়া নদী, আর বাঁ দিকে রয়েছে গ্রাম, আর তার মাঝখানে এই 2 থেকে 3 ফুটের যে বাঁধ, সেই বাঁধের অবস্থা অত্যন্ত সংকীর্ণ হয়ে রয়েছে। গ্রামবাসীরা নিজেরাই হাত লাগালেন শেষমেশ। আর ওই বাঁশ দিয়ে আর দোরমা দিয়ে তৈরি করছে, এখন আবার তো কোন রকম সাপোর্ট দেওয়া হচ্ছে। সারা রাত ঘুম নেই, ভোর রাত এই কাজ করেছি, আর এখনো পর্যন্ত করছি। আমাদের এখানে ঋণ বাদ চাই। বাঁশ ত্রিপল দিয়ে উত্তাল নদীকে রোখা যায়? ঝড় শান্ত হলেও কোটাল শান্তি দিচ্ছে না। সেই বাঁধ কতক্ষণ এই নদীর ঝোড়ো হাওয়ার এবং এই জলের রাশিকে সামলাতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু বাঁধ ছাপিয়ে জল ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। মনে আছে ছোটবেলায় কিরকম ঝুলন সাজাতাম? প্রথমে সেই প্লাস্টিক একটা বিছিয়ে নেওয়া হতো, তারপর মাটি, ঘাসের চাঙড় সব কিছু দিয়ে একটা কাঠের ঠেকনা দিয়ে একটা পাহাড় বানানো হতো, ঘাস টাস বেছানো হতো, মাটি বসানো হতো, নতুন করে পুতুল বসিয়ে। সেই ঝুলন, ছোটোবেলার ঝুলনের কথাটা কেন মনে পড়লো? এই বকখালি ফ্রেজারগঞ্জে এই মাটির বাঁধের ওপরে এই প্লাস্টিকের ছাউনি দেখতে দেখতে ঝুলন ছাড়া আর কি মনে পড়বে বলুন তো? আগে এখানে শুধু জাস্ট মাটিটা, মানে ওই ঝুলনের সঙ্গে তফাৎ তো এইটুকুনি যে এখানে মাটিটা আগে দেওয়া, প্লাস্টিকটা পরে দেওয়া। ওখানে আমরা আগে প্লাস্টিক পাততাম, পরে মাটি দিতাম। আর ওই পুতুলগুলোর জায়গায় সেখানে তো ওই সুন্দরবনের মানুষজন রয়েছেন। দেখুন, শাক দিয়ে নেতারা মাছ ঢাকতে পারেন, কিন্তু प्लास्टिक दिए कि यार माटिर बात ढका जाए बोलूं। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। নাকি বাঁচানো যায় এই হাওয়ার দাপটে দয়মন্তী সামন্তর ঘরের চালে প্লাস্টিকের ছাউনি থাকেনি। আর এত বড় খোলা জায়গায় নদীর পাড়, সেখানে বাঁধের ওপর প্লাস্টিকের ছাউনি থাকবে? কেউ ভাবতে পারবেন আপনারা? কারুর মাথার মধ্যে এই প্রশ্নটা আসবে না যে কেন এই ছাউনিটা দেওয়া হচ্ছে, কি কাজে লাগবে, দিয়ে কোনো কাজের কাজ হবে কি না? দেখুন, 2009 সালের 25শে মে আইএলআইএস ছিল। 2010 সালে 5032 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। কথা ছিল যে বাঁধের জন্য জমি অধিগ্রহণ করা হবে, ইকোসিস্টেম মেনে একদম পাকা বাঁধ তৈরি হবে। এবার বাঁধ নির্মাণের জন্য যাদের জমি নেওয়া হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে সরকার। 2011 সালে রাজ্যের সরকারই পরিবর্তন হয়ে গেল। 2014 সালে 4900 কোটি টাকা কেন্দ্রের কাছে ফেরত চলে গেল। কি অদ্ভুত না? এবার এই টাকা ফেরত যাওয়ার কারণটা কি জানেন? কারণ ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি তৃণমূল সরকার। টাকাটা পড়েছিল, খরচই হয়নি। আর খরচ যদি না হয় তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেট, মানে কাজে লাগানো হয়েছে সেই সার্টিফিকেটটা আপনি দেবেন কি করে? তাই যা হওয়ার তাই হয়েছে। নিয়ম মেনে টাকাটা যেখানে ছিল সেখানে, মানে কেন্দ্রের ঘরে, কেন্দ্রের কোষাগারে চলে গেছে। এই
ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি বলেই তো রাজ্যকে এই 100 দিনের কাজ বা আবাস যোজনা বা মিড ডে মিলের টাকা দেওয়া যাচ্ছে না বলে মোদী সরকার দাবি করে। আমি নিশ্চিত 1 দশক আগে রাজ্যের তৃণমূল সরকার বুঝতে পারেনি যে কেন্দ্রীয় বরাদ্দটা একটা সময় এরকম দুর্মূল্য হয়ে যাবে, যার জন্য নিজেদের গ্যাটের টাকা, মানে রাজ্য সরকার তার কোষাগারের টাকা তো তাদের টাকা বলেই মনে করে, আপনার আমার ট্যাক্সের টাকা নয়। তো সেইটাকে এখন খরচ করতে হচ্ছে এই সমস্ত খাতে। নাহলে সেটা যদি বুঝতে পারতো, এইভাবে কেউ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে নাকি তখন অন্য কিছুকে লক্ষ্মী মনে হয়েছিল? কি মনে হয়েছিল? যত ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকবে ততই এই বাম সরকারের ব্যর্থতার কথা ফলাও করে প্রচার করা যাবে, বলা যাবে দেখো কি ছিল, আসছে আমরা অন্য ব্যবস্থা করব। আসছে করে কতগুলো বছর চলে গেল বলুন তো। অবশ্য এখন তো টাকা নেই, কিন্তু টাকা থাকলেও কি সবসময় কাজ হয় বলুন? এই যে গ্রামবাসীদের কথা শুনলেন না, বাঁধের টাকা তাদের অভিযোগ যে নেতাদের পকেটে যায়। অর্থাৎ একটার পর একটা ঘূর্ণিঝড় আসে আর যায়, কিন্তু দুর্নীতির অভিযোগটা থেকে যায়। তার কারণ ওই শুধুই অভিযোগ নয়, এটা বাস্তব। ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন মনে আছে, ত্রাণের টাকা নিয়ে যারা কাটমানি খেয়েছেন ফেরত দিন। অর্থাৎ শুধুই অভিযোগের স্তরে নেই ব্যাপারটা, সার্টিফাইড, বাস্তব। আর ওই বললাম দুর্নীতির অভিযোগ, সেটা কীরমভাবে আটকে থাকে, মানে ঘূর্ণিঝড় একটা সময় স্থিমিত হয়ে যায়, কিন্তু দুর্নীতির অভিযোগগুলো কিছুতেই থিত হয় না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই বাংলার রাজনীতিতে তার কিরম অবস্থা জানেন? সেই পুরাতন ভৃত্য, না ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য, সেটাই থেকে গেছে আর কি এই দুর্নীতির অভিযোগগুলো। আচ্ছা, এই পুরাতন ভৃত্যকে আদৌ কেউ ছাড়াতে চায় তো? উড়িষ্যা গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুত করেছে, আমরা তার ছিটে ফোঁটাও নেই আমাদের রাজ্যে। আইলার পর থেকে বাঁধার জন্য বামফ্রন্টের সরকার তখন টাকার সংস্থান করে সমস্ত ব্যবস্থা হলো, কিছু কাজ বামফ্রন্ট সরকার থাকাকালীন করে যেতে পারলো, তারপর আর কিচ্ছু হলো না, টাকাগুলো ফেরত চলে গেল। বাজেটটা যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিল, আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম যে আপনারা 50% দেন, আমাদের রাজ্য সরকার 50% দেবেন, কিন্তু রাজ্য সরকারের একার পক্ষে সেটা করা সম্ভব হয়নি। ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। কোথায় সরকার, কোথায় সেচ দপ্তর, কোথায় ব্যবস্থাপনা? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। একটা কথা আপনাদের কাছে স্বীকার করা ভালো, যে আমাদের যে ফ্লাড সেন্টারগুলো দীর্ঘদিন ব্যবহার না করার কারণে যে টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ। সত্যি বাস্তবকে স্বীকার করা ভালো যে আমরা সেটা মনিটরিংও করিনি নিজেরা, আমাদের পঞ্চায়েত সমিতিও মনিটরিং করেনি বা গ্রাম পঞ্চায়েতটা মনিটরিং করেনি, যে কারণে এটা একটা ত্রুটি থেকে গেছে। আপনারা 24 পরগনায় গেলে, দক্ষিণ 24 পরগনায় গেলে দেখবেন সুন্দরবনের নদীবাঁধগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। নতুন টেকনোলজি মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছেন, ত্রিপল টেকনোলজি। এই সময় এই যে টাকাটা যাবে, এই টাকাটা লুট করে খাওয়ার জন্য এটাই ভোটের দিন ব্যবহার হবে। সুজন চক্রবর্তীর কথাটা কিন্তু কার্যত স্বীকার করে নিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। শুনলেন তো বঙ্কিম হাজরা কি বললেন? বললেন পঞ্চায়েত স্তরে ঠিকমতো মনিটরিং হয়নি। এবার এই মনিটরিংয়ের দায়টা কি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির? 21শে মে 2021 এই কলাইকুণ্ডায় যখন ঘূর্ণিঝড় ইয়াসের পর্যালোচনা বৈঠক করতে এসেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় যিনি মুখ্য সচিব ছিলেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায় থাকার কথা ছিল। কেউ যাননি, দুজনের কেউই যাননি। গেলে হয়তো ওই সুন্দরবনের বাঁধ নির্মাণের যে টাকাটা 2014 সালে ফেরত গিয়েছিল
সেটা আবার চাওয়ার হয়তো একটা সুযোগ পাওয়া যেত। সে যাই হোক, কলাইকুণ্ডার এই ঘটনার 1 বছর পর 2022-এর শেষের দিকে হিঙ্গলগঞ্জে সভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সভায় 2টো ঘোষণা করেছিলেন তিনি। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন রেমাল বলো ভাষা কেসরি। 1, সুন্দরবনকে নিয়ে একটা নতুন জেলা তৈরি হবে, আর 2, সুন্দরবন মাস্টার প্ল্যান সেটা রাজ্য নিজেরা রূপায়ণ করবে। সুন্দরবনের পর্যটনের উন্নতি করা হবে এবং সেখানকার মানুষের জীবন জীবিকার উন্নতির পাশাপাশি যাতে ঝড় বৃষ্টিতে সুন্দরবনের ক্ষয়ক্ষতি না হয় সেই জন্যেই এই পরিকল্পনা রূপায়ণ করা হবে। পুরো বিষয়টা একদম ব্লুপ্রিন্টটা তুলে ধরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমাদের জানিয়েছিলেন। মাস্টার প্ল্যানে কি করে নদী ভাঙন রোখা যায়, কি করে এই অঞ্চলগুলো ভালো রাখা যায়। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও সুন্দরবন উন্নয়ন নিয়ে একটা মাস্টার প্ল্যান পাঠাচ্ছি। পাঠানোর পর সেটা যে কবে বাস্তবায়িত হবে আমাদের হাতের কাছেই তো রয়েছে ঘাটালের উদাহরণ। ঘাটার মাস্টার প্ল্যানও তো রাজ্য আর কেন্দ্রের হাতে মানে পড়ে রয়েছে কত বছর জানি না, কিন্তু বলা হয় যে হাতে হাত মিলিয়ে করার কথা এই 2 সরকারের। প্রায় 4.5 দশক কেটে গেছে, এ বলে ওর জন্য হচ্ছে না, ও বলে এর জন্য হচ্ছে না, কোথাও কিছু হয়নি। মাঝখান থেকে ওই মাস্টার প্ল্যানটা ভোটের মাস্টার স্ট্রোক হয়েই থেকে গেছে। এবারও তো সেই মাস্টার স্ট্রোকটা দেব দিয়ে দিয়েছেন। ওই মাস্টার প্ল্যানের কুমির ছানাকে দেখিয়েই থাকবো না দাঁড়াবো না করেও এবার ভোটে দাঁড়িয়েছেন তিনি। এবার নাকি হবে, সেটাও মুখ্যমন্ত্রী হিসেব করে যা বলেছেন তাতে 2026-এ আবার একটা ভোট আসবে। সেই 2026-এর ভোটে যে ফলাফলই হোক তারও বছরখানেক পরে হয়তো সেই মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত হবে এবং সেটা একদম নির্দিষ্ট সময় মেনে চললে সেটা করার জন্য সামনের বছরই কাজ শুরু করে দিতে হবে। দেখুন কি হয়। সেদিক থেকে দেখলে সুন্দরবন মাস্টার প্ল্যান তো শিশু মশাই, মাত্র 2 বছর আগের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাহলে আর কতগুলো ঘূর্ণিঝড়ের সামনে বুক পেতে দাঁড়ানোর পর সুন্দরবন মাস্টার প্ল্যানে মুখ দেখবে ওখানকার মানুষ, ভাবতে পারছেন? আমরা অন্তত বলতে পারছি না, তবে চোখের সামনে একটা বিষয় দেখতে পাচ্ছি জানেন তো। প্রথম দফার ভোটের 19 দিন আগে ওই জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, মাত্র 5 মিনিট, তাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আপনারা জানেন। ধূপগুড়ি ময়নাগুড়ি বহু বাড়ি ধূলিসাৎ হয়ে গেছিল এবং সব রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছিল। ভোটের ইস্যু হয়ে গেছিল ওই 5 মিনিটের ঝড়টা। সেখানে রেমালের এমন গতিপথ যে জায়গা দিয়ে গেছে সেখানে বাংলার সব জেলাতেই প্রভাব পড়েছে এবং সবথেকে বড় কথা দক্ষিণবঙ্গ থেকে অত্যন্ত ধীর গতিতে উত্তরের জেলাগুলোর দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়টা। মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গার আম চাষি লিচু চাষিদের কী অবস্থা জানেন? মাথায় হাত পড়ে গেছে। এবার এমনিতেই ফলন কম, তার উপরে এই ঝড়ের ধাক্কা। আর এপাশেও তো পর্যটন ব্যবসাতেও তো ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ স্কুলে গরমে ছুটি চলছে। দীঘা, মন্দারমণি, সুন্দরবনের হোটেলগুলো এগুলো সব এখন হাউসফুল থাকার কথা ছিলও তাই, কিন্তু রেমালের দাপটে বেশ কয়েকদিনের জন্য ব্যবসা মাটি। আজ থেকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টি বেড়েছে, ওখানেও কিন্তু ওই পাহাড় ডুয়ার্স এসব পর্যটক বোঝায়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এখন যা ট্রেন্ড দেখছি না, অল্প সময় অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে। আর পাহাড়ের নদীগুলো না, সেগুলোতে কিন্তু এরকম যদি হয়, এরকম হঠাৎ করে যদি অল্প সময় বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে একদম হড়পাবার নামতে পারে, রেগুলার নামেও আর কি। এই সুন্দরবনের বাঁধগুলো সেগুলোর মেরামতি ঠিক যেরকমভাবে সময় মতো উপযুক্তভাবে হয় না। এই উত্তরবঙ্গের নদীগুলো নিয়েও কিন্তু এরকম অনেক অভিযোগ রয়েছে। নদী দখল হয়ে যাচ্ছে, বেআইনিভাবে বালি তোলায় নদীর গতিপথ বদলে যাচ্ছে। ভাবুন তো, এর ওপর হুড়মুড়িয়ে জল নামলে কী হবে? রেমালের প্রভাবে বাড়ি ভেঙে গাছ চাপা পড়ে বা জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মানুষ মারা গেছেন। জলপাইগুড়িতে টর্নেডোর পর নেতারা প্রমাণ করেছিলেন যে ঝড়ে মানুষ মরলে তাদের কেরামতি বাড়ে। আর শেষ দফা ভোটের আগে তারা যে ফের কিছু কেরামতি দেখাবেন, এতে আর আশ্চর্য কী? আশ্চর্য আছে, আরও আশ্চর্য হওয়ার অনেক কিছু বাকি আছে।
তাই চলুন এই বেলা কয়েকটা কথা বলেই ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, একটা কথা পরিষ্কার করে বুঝে নেওয়ার দরকার, বা বুঝতে পেরেও গেছি, যে সময়ে বাঁধের খবর না নিলে অসময়ে বাঁধই খবর হয়ে যায়। তবে শুধু বাঁধ নয়, এক টুকরো বাঁশও খবর হয়ে যেতে পারে। খবর হয়ে যেতে পারে কি, খবর হয়ে গেছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আরে না না, অন্য কিছু ভেবে বসবেন না। বাঁশ বলতে আমি বাঁশই বোঝাচ্ছি। জানি যে বাংলা বাগধারায় বাঁশ কথাটা একটু ঘুরিয়ে টুরিয়ে বলার চল রয়েছে, তবে আমি যে বাঁশটার কথা বলতে চাইছি না, সেটা এদিক দিয়েও বাঁশ, ওদিক দিয়েও বাঁশ। সোনালি রঙের একদম পাকা বাঁশ, বহুদিন হলো ঝাড় থেকে কাটা হয়ে গেছে, কিন্তু জীবদ্দশায় গুরুত্ব পায়নি। মৃত্যুর বহুদিন পর সে নিষ্প্রাণ বাঁশটাই অ্যাটেনশন পেয়ে গেল, খবর হয়ে গেল। কেন? কারণ আজ বাঁশটা হাতে তুলে নিলেন দমদমের 3 বারের সাংসদ সৌগত রায়। সিরিয়াসলি, দমদম পুরসভার 8 নম্বর ওয়ার্ডে বাঁশটার জীবন থুড়ি মরণ ধন্য করে আজ তাকে হাতে নিয়েছিলেন সৌগতবাবু, এবং হাঁটু জলে দাঁড়িয়ে ওই বাঁশ দিয়ে তিনি কিছু খোঁচানোর চেষ্টাও করছিলেন। এবার জলের নিচে কি খোঁচাখুচি করছেন সেটা বোঝা যায়নি, তবে রকম সকম দেখে মনে হচ্ছিল কোনো নর্দমার মুখ একটু খুঁচিয়ে ঠুচিয়ে খোলার চেষ্টা করছেন। তো ঘোলা জল, তো তার নিচে যে কি থাকে আর নেতারা কি খুঁজে পান সেটাই নেতারাই জানেন। সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষের দুর্দশা দেখতে? না, বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, জল একটু জমলেই কিন্তু আমি কতটা জল জমেছে দেখার জন্য বেরোলাম। কোথাও কোথাও বেশি জমেছে, কোথাও কোথাও কম। এই জায়গাটাই আমি থাকি, এই জায়গাটা দেখার দরকার ছিল। পৌরসভার সাথে কথা বলেন? পৌরসভার সাথে সকালবেলায় কথা বলেন। দেখুন, আপনারা নিজেরাই শুনতে পেলেন, সৌগত রায় নিজের মুখে বলছেন তিনি দেখতে বেরিয়েছিলেন কতটা জল হয়েছে। তাহলে আমরা যদি বলি যে সৌগত রায় ভোটের বাজারে জল মাপতে বেরিয়েছিলেন, আমাদের খুব ভুল হবে। মানে শুলে টুলে চড়ার মতো সিচুয়েশন হবে কি জানি না, কিন্তু এটা তো পরিষ্কার যে তাহলে নর্দমা বা ম্যানহোলের মুখ পরিষ্কার করছিলেন না, সৌগত রায় বাঁশ দিয়ে আসলে জল মাপছিলেন। এটা আমাদের পুরনো প্রসেস, জানেন তো, আগেও বাঁশ দিয়ে জল মাপা হতো। তো আগেকার যুগে ওই নদীর গভীরতা সেটা এই রকমভাবে বাঁশ ডুবিয়ে ডুবিয়ে মাপা হতো। লম্বা লম্বা বাঁশ, তাতে 6 ফুট অন্তর দাগ দেওয়া থাকতো, আর মাঝি সেই বাঁশ নদীর জলে ডুবিয়ে গভীরতা মাপতেন। 6 ফুট মানে 1 বাঁও। মাঝি হাঁক দিতেন, 1 বাঁও মেলে না, 2 বাঁও মেলে না। এবার 2 বাঁও মেলে না মানে নদীর গভীরতা 12 ফুটেরও বেশি। সৌগত রায় হাতের বাঁশটাকে অবশ্য 3 ফুটের বেশি ডোবাতে পারেননি, তার আগে আটকে গেছে, মানে আধ বাঁওতেই তিনি তল পেয়ে গেছেন। কিন্তু তলটা মিলল কি? রেমালের জল না হয় 3 ফুট জমেছে, আর দমদম পুরসভার ভোটারদের ক্ষোভ, সেটার তল কত বাঁও গভীরে? 78 বছর বয়স, তো অনেক দিন ধরে এই কাজগুলো করছেন, অভিজ্ঞ। নিশ্চিতভাবেই হয়তো তিনি একটা আন্দাজ পেয়ে গেছেন, বা আন্দাজ নিশ্চয়ই পেয়ে যাবেন, করতে পারেন। কিন্তু আজ যে এই জল মাপতে বেরোলেন, সৌগত রায় পরিষ্কার করে নির্দিষ্টভাবে টের পেলেন কি ক্ষোভটা কতটা গভীর। দেখুন, রেমালের গতি শ্লথ, সাগর থেকে সব জল টেনে নিচ্ছে আর কলকাতা এসে ঢেলে দিচ্ছে এই ঘূর্ণাবর্ত। এবার এই তথ্যগুলো তো ভৌগোলিকভাবে সত্যি, কিন্তু রেমাল তো আমফান নয়, এটাও তো সত্যি যে সব তছনছ হয়ে যায়নি, একটু বাড়তি বৃষ্টি হয়েছে, তাতেই দমদম ডুবে গেল। বৃষ্টিতে তো নর্দমার মুখ বন্ধ হয়নি। নর্দমার মুখ কেন বন্ধ হয়? বন্ধ হয় আবর্জনায়, আর আবর্জনা তো তখনই জমে যখন পুরসভা কাজ করে না। সৌগত রায় যে পার্টির প্রার্থী, তাদেরই দখলে কিন্তু দমদম পুরসভা। তাহলে এই পুরসভার জমা জালের দায় সেটা তো সৌগত রায়কে নিতেই হবে। এবার আমরা যদি প্রশ্ন করি, তৃণমূল প্রার্থী বাঙালকে হাইকোর্ট দেখানোর মতোই আমাদের হয়তো এই পুরসভা দেখিয়ে দেবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের ভোটটা দেওয়ার কথা তারা কিন্তু প্রশ্ন করবেন না, সোজা ইভিএমে গিয়ে উত্তরটা লিখে দিয়ে চলে আসবেন। আর দমদমের তো এমনিতেই দুর্নাম রয়েছে, এখানকার মানুষ নাকি দাওয়াই টাওয়াই বেশ ভালোই দিতে পারেন।
নাহলে এরকম নাম ডাক হতো না ওই দমদম দাওয়াইয়ে। নাম শুনেছেন তো, দমদম দাওয়াই। এখন দুর্যোগের রাতে যদি কেউ দমদমবাসীকে স্বপ্নাদেশের দাওয়াইয়ের ফর্মুলা বাতলে দেন, তাহলে তারা কি করবেন কি করবেন না কেউ জানে না। এরকমই কোনো স্বপ্নাদেশ পেয়েই বোধহয় 7 সকালে জল মাপতে বেরিয়েছিলেন সৌগত রায়। ওই পাড়াতেই থাকেন বললেন তো, কিন্তু রোজ সংসদে যার হেভিওয়েটদের সাথে ওঠা বসা, এলাকার লোক তার দেখা এর আগে কি ওইভাবে পেয়েছেন? এভাবে জল মাপছেন, খোঁচাখুচি করছেন? আরে এরকম লোকেদের দেখা কি অত সহজে মেলে? পাড়ার লোকে কাছের মানুষটাকে দূর থেকে দেখেই অভ্যস্ত। আজ দুর্যোগের দিনে দূরের মানুষ এরকম কাছে চলে আসবেন, ভাবতে পেরেছিলেন তারা? হায় রে ভোটার, এটাও বোঝে না যে ভোট যদি ঢিলছোড়া দূরত্বে থাকে তাহলে আকাশের চাঁদ তারাও দুয়ারে এসে হাত জোর করে, আর এখানে তো জাস্ট বাঁশ হাতে তুলে নিয়েছে। আমি দেখতে গেছিলাম কোথায় কতটা জল জমেছে, কারণ সৌগতবাবু তো সাঁতার কাটবেন, তাই সুইমিং পুলে কেন এই জলে যে কাটতে পারেন ইজিলি, যা জল জমেছে সৌগতবাবু এখানে ইজিলি সাঁতার কাটাটা প্র্যাকটিস করতে পারতেন, ভালো হতো লোকে দেখতো। 15 বছর ধরে যদি কাজটা করতেন তাহলে আজকে লাঠি দিয়ে ফটো তুলতে হতো সৌগত রায়। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যেটা সৌগত রায় করছেন, মানুষের হ্যাবিটের জন্য যে প্লাস্টিক ফেলে দিচ্ছেন, নোংরা ফেলে দিচ্ছেন, এটা কাউন্সিলর থাকাকালীন আমি সারা জীবন করে এসেছি যে হাফ প্যান্ট পরে বেরিয়ে ওই গালিপিঠ থেকে একটা শিক নিয়ে গিয়ে খুঁচিয়ে ওগুলোকে পরিষ্কার করে দিলে জলটা ঢুকে যায়। টিভিতে যারা বড় বড় কথা বলেন বিরোধী ভাই, তাদের বলি তাদের যে রাজ্যগুলো আছে সেখানেও কিন্তু জল জমতা আমাদের থেকে অনেক বেশি। তাহলে দমদমবাসী কি বুঝলেন? পুর আর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু ওই জমা জলের মতো, মানে ঘোলা জল আর কি, যদিও কিন্তু জলের মতো করে বুঝিয়ে দিলেন জল জমার জন্য দমদম পুরসভা দায়ী নয়। আর সৌগত রায় তো নয়ই নয়, দায়ী যা দায় সব মানুষের, ওই দমদমের মানুষের। তাদেরই কোনো সিভিক সেন্স নেই, এই যত বদভ্যাস, প্লাস্টিক ফেলে গালিপিঠ আটকে দিয়েছেন। সৌগত রায় বরং মহানুভব, এই বয়সে রাস্তায় নেমে গালিপিঠে খোঁচা দিচ্ছেন। এবং কলকাতার মেয়র তিনি নিজেও, কারণ ছোটোবেলার থেকেই নাকি তিনি হাফ প্যান্ট পরে ওই গালিপিঠ খোঁচান। তাহলে কলকাতার মানুষেরও ওই দমদমের বাসিন্দাদের মতো গালিপিঠ বুঝিয়ে দেওয়ার অভ্যেস আছে, এটাই তো ধরতে হবে, নাহলে তাকে আর কেন খোঁচাখুচি করতে হবে? কারোরই কোনো সিভিক সেন্স নেই, মানে শিক্ষা দীক্ষা নেই আর কি। আর শিলভদ্র দত্ত তিনি কোথায় গিয়ে ওই শুনলেন তো ফিরহাদ হাকিম বললেন, এরা সব বিরোধীরা, তারা সব টিভির পর্দায় সমালোচনা করছেন। এইখানেও শিলভদ্র দত্ত শুনলেন সৌগত রায় সমালোচনা করছেন যে রেগুলার যদি আসতেন 15 বছর ধরে উদ্যোগী হতেন তাহলে এরকম সব হতো না। আর ফিরহাদ হাকিম তিনি তো পরিষ্কার বললেন, এই বিরোধীরা যারা সমালোচনা করছেন তাদের রাজ্যেও জল জমে, তাদের রাজ্যেও। শিলভদ্র দত্ত তো এই রাজ্যেরই মানুষ, তাকে তো আমাদের রাজ্য বলতে অন্য কোনো রাজ্যের কথা আমি জানি না, মানে কোন রাজ্য দেখাচ্ছেন পুরমন্ত্রী। আসলে শিলভদ্র দত্ত আগের কথা বললেও হয়তো অন্য রাজ্যে ছিলেন এটা ভাবা যেত, সেটাও তো সম্ভাবনা নেই। আগে তো শিলভদ্র দত্ত তৃণমূলেই ছিলেন, তখন তো তিনি বাংলার নিজের ছেলে ছিলেন। এখন দলবদল অবশ্য করেছেন, কিন্তু বিজেপিতে যেতেই কি বাংলার ভোটার লিস্ট থেকে তার নাম কাটা গেছে নাকি? এই বিতর্ক নিয়ে কিন্তু পরে কাটাছাড়া করার মতো প্রচুর রসদ পাওয়া যাবে, এটুকুনি বলতে পারি। তবে আপাতত এই মানুষটাকে দোষারোপ করা নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই, জানেন তো। দেখুন, আইন করে বহুবার আমরা শুনেছি যে প্লাস্টিক বন্ধ করে দেওয়া হচ্ছে, হবে, পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এরকম সব কিছু, কিন্তু হয় না কেন বলুন তো? মানে পুরসভা আপনাদের, সরকার আপনাদের, সাংসদ আপনাদের, এই একটা ছোট কাজ করতে কে বাধা দিচ্ছে বলুন তো? মাঝখান থেকে খামোখা এই ভোটের সময় লোকের কাছ থেকে এই সমস্ত আজে বাজে কথাগুলো শুনতে হচ্ছে। আরে যিনি 3 বারের সাংসদ, তাকে তো উত্তর দিতে হবে জলটা জমলো কেন, এতটা জমছে কেন, কথায় কথায় জল জমছে কেন? সরকারও তৃণমূল, এমএলএ তৃণমূল, এমপি তৃণমূল, সব তৃণমূল। তুমি একটা কি বাঁশ নিয়ে নাকি খোঁচাখুচি করেছেন বলে আবার সবাই জিজ্ঞেস করছে। এটা অ্যাকশন না, যারা কিছু কাজ করছি সেটা হলে দাঁড়ানো ছিল।
ফটোশুট বোঝেন? ফটোশ্যুট নেতারা ফটোশ্যুটটা ভালো বোঝেন আমরা জানি, সবাই বোঝেন। ওই জন্য এই ভোটের সময় আমরা কত ফটো পাই বলুন। কেউ রান্না করছেন, কেউ চা বানাচ্ছেন, কেউ নর্দমা খোঁচাচ্ছেন, এরকম ফটোর ছড়াছড়ি চারপাশে। দেখে শুনে কি মনে হচ্ছিল জানেন তো, একটা ছবির কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলার থেকে, যে জিনিসগুলো বিভিন্ন সময় দেখেছি বা বিভিন্ন গল্পেও যার উদাহরণ রয়েছে। পরীক্ষায় গোল্লা পেয়ে হাবু বাড়ি ফিরেছে, বাবার চোখ লাল, লাঠিটা চালাবেন বলে মোটামুটি রেডি করছেন আর কি। আর মা বলছেন ছেলে আমার সারা বছর পড়াশুনো করেছে, তাতে আর যদি ফেল করে তাতেই বা কী এলো গেল, সব মাস্টারমশাইদের দোষ। ৭৮ বছর পেরিয়ে সৌগত রায়ের কিন্তু অনেকটা ওই হাবুর মতো দশা বলে মনে হচ্ছে। ভোটাররা বাবার মতো রক্তচক্ষু করে বসে আছেন, আর দল মায়ের মতো ডিফেন্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিরোজ হাকিম সৌগত রায়কে পাশ করাতে দমদমবাসীকে তাদের ফেল করিয়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু ভোটে পাশ করানোর দায়িত্ব তো আসলে ভোটারের হাতে। পাস সার্টিফিকেট দেবে কমিশন ৪ঠা জুন। এবার সৌগত রায় তার আগে কিন্তু একটা মানপত্র পেয়ে অলরেডি বসে আছেন, একটা সার্টিফিকেট পেয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিন কতক আগে নির্বাচনী জনসভায় বলেছিলেন যে সৌগত রায় এই বয়সেও অনেক কাজ করেন। একটা কাজ আমরা দেখলাম, কিন্তু কি কাজ করেন আর তার ফিরিস্তিও দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সৌগতদাকে মানে বিশ্বাস করবেন না, এই মানুষটা হচ্ছেন আজীবন সবুজ। এত কাজ করার ইন্টারেস্ট এবং এত কাজ করতে পারে, একটা বিয়ে বাড়িতেও যাবে ছাড়বে না, একটা পৈতে বাড়িও ছাড়বে না, একটা পুজো বাড়িও ছাড়বে না। আমি ভেবেছিলাম এবারে সৌগত দাঁড়াবে কি না, তো আমি যখন জিজ্ঞেস করলাম সৌগত বললেন হ্যাঁ দাঁড়াবো। আমি ভাবলাম বা ভালোই হলো, সৌগত দাঁড়ালে আমার তো চিন্তার কোনো কারণ নেই। পার্লামেন্টে বলবার ১ নম্বর লোক হচ্ছে সৌগত রায়, যাকে বিজেপি কোনো দিন হারাতে পারে না। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম জানেন তো, যে মুখ্যমন্ত্রীও সাধারণ মানুষের মতোই ভাবেন। মানে সাধারণ মানুষের মনে হয়তো এই প্রশ্নগুলো জাগে, কিন্তু মুখ্যমন্ত্রীর মনেও কিন্তু এই প্রশ্নটা দাঁড়িয়েছিল হয়তো, যে কেন সৌগত রায় দাঁড়াচ্ছেন, মানে আদৌ দাঁড়াবেন তো, দাঁড়াতে পারবেন তো, কিসের জন্য ভেবেছিলেন জানি না, হয়তো বয়স টয়স হয়েছে এই সমস্ত ভেবেছিলেন যে এবারও আদৌ দাঁড়াতে তিনি উৎসাহ দেখাবেন কি না। নর্মালি এখানে উৎসাহটা না দেখানোটা নিশ্চয় তার স্বাভাবিক বলে মনে হয়েছিল, সেজন্যই তার মনে সংশয় জন্ম নিয়েছিল। তো যাই হোক, সেখানে সব সংশয় কেটে গেছে। সৌগত রায় হ্যাঁ বলেছেন, আর মুখ্যমন্ত্রীও আর দ্বিতীয়বার ভাবেননি, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন। দেখুন, নতুন সংসদের ওই ঝকঝকে ভবনে দাঁড়িয়ে কেউ ভালো বক্তব্য রাখবেন, তাই জন্যে তিনি এখানে আরেকবার দাঁড়াতে চাইবেন, আর দমদমের মানুষ হাঁটু জলে হাবুডুবু খাবেন, সেটা হয়? তাই বোধহয় সৌগত রায় হাঁটু জলে বাঁশ দিয়ে একটুখানি খোঁচাখুচি করলেন, যে না, ওটার বাইরেও অনেক কাজ তিনি করেন, বা এই কাজ তো লোকের জন্য করছেন, কিন্তু ওটা একজন সাংসদ বা সাংসদ প্রার্থীর তো ওটা কাজ নয়, ওটা কাউন্সিলরের কাজ হতে পারে, সংসদের কাজ নয়। সৌগত রায়ের কাজ হচ্ছে যে নীতি প্রণয়ন করা। ৭৮ বছরে এভাবে জল কাদা করলে তো শরীরও খারাপ হতে পারে। তারপর সৌগত রায়কে যিনি ধরে নিয়ে গেলেন, সাদা পোশাকে ছিলেন, কিন্তু কোমরে সার্ভিস রিভলভার দেখে বোঝা গেল তিনি দেহরক্ষী। এবার নেতা জলে নামবেন আর দেহরক্ষী ধরে থাকবেন, এটা হয় নাকি? হয়তো সৌগত রায়ের ধারণা হয়েছে এভাবেই হয়, কারণ দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তিনি গেছিলেন বেঙ্গল ইউনিট কারখানার পরিত্যক্ত শেডে। সেখানকার পরিত্যক্ত চিমনি সেটা উল্টে পড়ে গিয়ে বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার চিমনিটাকে সরাতে একটা পেলোডার আনা হয়েছিল। সৌগত রায়কে দেখা গেল যে হয়তো তার মনে হচ্ছিল যে এই বাঁশ ঠাস ঠেলে যথাযথ কাজ, বা ওটা তো করার ছিল, করে ফেলেছেন, আরও কাজ করার ব্যাপার আছে। এই কাজ করতে সারাক্ষণ বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সবুজ, সারাক্ষণ কাজ করতে ভালোবাসেন, সেই জন্যই হয়তো আরও কাজ করতে হবে এটা ভেবেই ওই পেলোডারের ওপরে চড়ে বসলেন, স্টিয়ারিং ধরে বসলেন। ছোটোবেলায় দেখেছি জানেন তো, ভোটের আগে রাস্তায় পিচ ঢেলে রোল করা হতো, মানে মেরামতির কাজ যতদিন চলবে ততদিন রোলারটা রাস্তার ওপরেই রাখা থাকতো, আর ফাঁকা রোলার পেয়ে ছেলে পুলে তাতে উঠে গাড়ি খেলতো আর কি। আমরাও উঠেছি, চড়েছি, এবং একটা স্বপ্ন ছিল যে কোনো একদিন
বিভিন্ন লোকের ওপর তো বিভিন্ন সময় রাগঠাগ হয় আর কি। এই মনে হয়েছিল যে একদিন এই সারাক্ষণ গাড়ি টাড়ি তা অত সব ছিল না, 4-5 দিন যাওয়ার সময় প্যাঁ প্যাঁ করতাম, আমরা ছিটকে রাস্তার ধারে সরে যেতাম সাইকেল ফাইকেল নিয়ে। তা মনে হতো একদিন ওই ওই রকম পেলোডার ঠেলোডারে উঠে বা ওই রোড রোলারে উঠে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে দেবো, যা ফাইনাল স্পিড থাকে, দেখবো কে সামনে আসে, কে প্যাঁ প্যাঁ করে হর্ন দিয়ে সরতে বলে, একবার দেখবো। ছোটোবেলাটার ইচ্ছে ছিল জানেন তো। তো যাই হোক, মানে আমাদের ছোটোবেলার কথা, আমাদের শৈশব থাকতে পারে, সৌগত রায়ের থাকবে না নিশ্চয়ই। তার ওই পেলোডার দেখে মনের মধ্যে শৈশব জেগে উঠেছিল কিনা কে জানে। সঙ্গে বরানগর বিধানসভার আবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাও ছিলেন, তাই দেখা গেল সৌগত রায়ও ওখানে পেলোডারে চড়ে বসেছেন, সায়ন্তিকাও পেলোডারে চড়ে সৌগত রায়ের পাশে বসেছেন। হয়তো তিনিও পেলোডার চালানো শিখছিলেন। সবসময় তো সিনিয়রদের কাছ থেকেই সব কিছু শেখা টাকার কথা, কিন্তু ওই কাজটা সেটার কী হবে, যার জন্য ওই যন্ত্রটা আনা হয়েছিল ওটা নাগালে পেয়ে এরকম ছেলে খেলা শুরু করে দিলেন সাংসদ প্রার্থী বা বিধানসভার বিধায়ক প্রার্থী, সবই তো হলো। কিন্তু তখনও তো অঝরে বৃষ্টি পড়ছিল, হতেই পারে যে ওই চিমনি সরানোর পর পেলোডারটাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হতো। কিন্তু যদি এইভাবে সবাই পেলোডার দখল করে বসে থাকে, তাহলে পেলোডারের যেটা কাজ সেটা কে করবে? সৌগত রায় যখন প্লেনে করে দিল্লি যান তখন ককপিটে ঢুকে পড়েন নাকি? ঢোকেন তো না, কারণ তিনি জানেন যে তার জীবন ওই প্রশিক্ষিত পাইলটের হাতেই সুরক্ষিত। তেমন ওই প্রশিক্ষিত চালকের হাতেই তো পেলোডার ভালো চলবে। অনর্থক এভাবে যদি ছেলে মানুষই করেন, বিরোধীরা তো বলার সুযোগ পাবেই, তখন রাগ করলে হবে? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ও তাই একটু ছাতাটা সরিয়ে দাও। একটা সিনেমার নাম নিঃশব্দ, আরেকটা সম্ভবত সিনেমার নাম চিনি কম। প্রাক্তন বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী, তারা কেউ একবার পেলোডারে উঠছেন, কেউ একবার পেলোডার থেকে নামছেন। বিদায়ী সাংসদ তিনি হাইড্রেন খুলে নর্দমা খোঁচাচ্ছেন। বরানগরে জল জমা তো নতুন কিছু নয়, সেদিন আপনি কবার এসে হাইড্রেন খুঁচিয়েছিলেন। সজল ঘোষকে কিন্তু তৃণমূল নেতারা মনে করে দিতে পারেন যে সৌগত রায় 3 বারের সাংসদ। 2009 জিতেছিলেন ওই প্রবল বাম বিরোধী হাওয়ায়, 2014 সেরমভাবে প্রতিপক্ষ সে কি ছিলই না, আর 2019 এই বাম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য প্রায় 1.5 লক্ষ 1,67,000 মতো এরকম ভোট কেটে নিয়েছিলেন। ফলে সৌগত 53,000 ভোটে জিতে যান। একমাত্র দমদমেই বাম ভোট সেবার রামে যায়নি। এবারও কিন্তু বামেরা দমদমে ফাইট দিতে পারে, এই পূর্বাভাসটা পেয়েই সম্ভবত সৌগত রায়কে দমদমে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো ওই বলে না উইনিং কম্বিনেশন, জেতা টিম, এটাকে ভাঙতে চাননি তিনি। যাদবপুরে সেখানে আবার উল্টো জ্বালা, সেখানে ভোটের পর ভোটে উইন আসছে, ভাঙড়ের লিডে বৈতরণী পার হয়ে যাচ্ছে, কিন্তু কম্বিনেশনটা কিছুতেই ফিট করছে না। 2009 যাদবপুরে প্রার্থী হয়েছিলেন কবির সুমন, তারপর দলের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেল। 2014 সালে সুগত বসু প্রার্থী হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কবির সুমনকে প্রার্থী করার জন্য ক্ষমাও চেয়ে নিলেন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। 2019 সুগত বসু আর প্রার্থী হতে চাইলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন প্রার্থী খুঁজতে হলো। এবার প্রার্থী হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি তার মতো কাজ করেছেন। এমনি হিসেব বলছে যে সাংসদ তহবিলের টাকাটা তিনি সবথেকে বেশি খরচ করেছেন। কিন্তু সেই মিমি কয়েক মাস আগে অভিযোগ করলেন যে যাদবপুরে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অতএব তিনি আবার তিনি ঘোষণা করলেন, তাকে বদলও করে দেওয়া হলো, প্রার্থী বদল হলো। এবার আরও এক অভিনেত্রী সায়নী ঘোষ। এবং ভাবুন, এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে প্রায় ক্ষমা চাওয়ার মতো বলতে হলো যে কি ভুলটা করেছিলেন মিমিকে প্রার্থী করে। এমন একটা কেন্দ্র যেখানে প্রত্যেকবার যিনি প্রার্থী দাঁড়াচ্ছেন
তাকে পরের বার তাকে তো বাতিল করতেই হচ্ছে, উল্টে ক্ষমা চাইতে হচ্ছে তাকে দাঁড় করানোর জন্য। মানে এইরকম এক ভুল বারবার করাটা কিন্তু আমরা খুব একটা দেখিনি। জায়গাটারই একটা ফের আছে জানেন তো, ওই জন্য এরকম হচ্ছে। বাকি জায়গায় তো এরকম হয় না। এই একই লোকসভা কেন্দ্রে পরপর চারজন প্রার্থী প্রত্যেকবার, অথচ কিন্তু খেয়াল করে দেখুন স্বচ্ছন্দে জিতছে তৃণমূল। তাহলে সমস্যাটা কোথায়? ভোটাররা জেতাচ্ছেন, তার মানে প্রার্থীর কাজ নিয়ে ক্ষোভ নেই। তাহলে কি প্রার্থী আসলে ভোটারদের নয়, দলকে সন্তুষ্ট করতে পারছেন না? সাউনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি, তার অবশ্য কোনো দোষ ছিল না, সে নিজের ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ। সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে। গায়ক নায়ক নায়িকা অনেক হলো, এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে, সেই রাজ্যে যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল দলে। দেখুন, একটা জিনিস মনে হচ্ছে যাদবপুরের হাওয়ায় নিশ্চয়ই কিছু একটা আছে জানেন তো। মানে সেখানে প্রার্থীরা, মানে জয়ী প্রার্থীরা, সাংসদরা, তারা সব নিজেদের প্রাথমিক কর্তব্যটা, মানে দলকে খুশি রাখার কাজটা, সেটার বদলে হয়তো অন্য কাজকর্ম করেন। হতেই পারে তাদের হয়তো মাথার মধ্যে কোনো ওই যাদবপুরের হাওয়াই বললাম ভূত চেপে বসে যে না, মানুষের কাজটা করি, টাকা পয়সাগুলো খরচ করি, তাই জন্যই যত গোলমাল বাঁধে কিনা আমরা জানি না। কিন্তু বাস্তব যেটা সেটা দেখলাম, আপনাদেরও বললাম যে প্রত্যেকবারই কিন্তু প্রার্থী বদল হচ্ছে এবং তারপর ক্ষমা চাইতে হচ্ছে। মিমি চক্রবর্তীকে অন্য আসন থেকে লড়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা যাদবপুরের অন্য একটা সভায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি মিমি পারফর্মার হনই, যেহেতু অন্য কোথাও তাকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল, তাহলে তিনি যাদবপুরেই টিকিটটা পেলেন না কেন? আর যদি মিমি পারফর্মার নাই হন, তাহলে তাকে অন্য আসনে দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হলো কেন? যুক্তিটা কি? মিমি নিশ্চয়ই অন্য আসনে দাঁড়াতে রাজি হননি, রাজি হলে তো প্রার্থী হতেন। এবার মিমির অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, সেই শিবির থেকেও কিন্তু কারুর ভাগ্যে শিখে চেরেনি। মাঝখান থেকে কপাল চকচক করছে সায়নী ঘোষের। এই সেদিন তৃণমূলে এলেন, অগ্নিমিত্রা পালের কাছে হারলেন, তারপর তৃণমূলের যুব সভাপতি, আর যাদবপুর থেকে সাংসদ হওয়ার সুযোগ। পটাপট সিঁড়ি চড়ছেন কিন্তু সায়নী। তবে ওই আসনেই 3 পূর্বসূরির কথা যদি মাথায় রাখেন, সায়নী ঘোষ নিশ্চয়ই সতর্ক থাকবেন। আচ্ছা, আর কোথায় কোথায় সতর্ক থাকতে হবে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সায়নীকে মঞ্চে বসিয়েই বুঝিয়ে দিয়েছেন। বারবার একটা জিনিস হবে, এটা তো মেনে নেওয়া যায় না, তারও নিশ্চয়ই ভালো লাগে না ব্যাপারটা। আর বুঝিয়ে দিয়েছেন যে সেভাবে না, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিয়ে। এই পার্টনার সভায় 2 দিন আগে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়া জোট তারা যদি ক্ষমতায় আসে তাহলে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হবেন, এবং সেই দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। যাদবপুরের প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ব্যঙ্গ করতে গিয়ে কিন্তু একটা কথা ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন, পরিচয় করে দিলেন যে অভিষেক তিনি এখনও অত বড় পদে বিবেচিত হওয়ার মতো পরিণত হননি। তিনি কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বাচ্চা আছেন। কাল কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মাথাটা আমারই ঠিক কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমরাও বুঝতে পারছি না, মানে রাজনীতিকরা কি বোঝেন কি ভাবেন সেটা সিরিয়াসলি আমাদেরও সবসময় বোধগম্য হয় না। কোনটা বলেন, কোনটা বোঝাতে চান। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার তার মত তাকে যোগ্য বলে মনে করছে না, ঠিক আছে, এই সেদিন বললেন রাজনীতিতে এসছে, কিন্তু দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার মতো বা এই মুহূর্তে টিমের পার্টির 2 নম্বর হওয়ার মতো সেটার জন্য তিনি যোগ্য আছেন, সেটা তিনি বুঝে গেছেন আর কি। কখন যে তার যোগ্যতা বাড়ে, কখন যে কমে, ভগবান জানে। দেখুন 2011 ব্রিগেডের 21শে জুলাই মঞ্চে প্রথমবার অভিষেককে দেখা গেছিল। 2014 থেকে তিনি কিন্তু সাংসদ, 10 বছর হয়ে গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক সবে রাজনীতিতে এসছেন। আচ্ছা, কয়েক মাস আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে অভিষেক ইয়াং ছেলে, স্ত্রী পরিবার রয়েছে, ব্যবসা করে, আর সেই অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি। মানে
এবারও ইয়াং বললেন, সেবারও ইয়াং বলেছিলেন, কিন্তু দুটো বলা কিন্তু এক নয়। সেবার অভিষেকের ঢাল হওয়ার একটা চেষ্টা ছিল তার মধ্যে। এবার তিনি কি হলেন, ঢাল না তরোয়াল? মানে অভিষেককে বাচ্চা বলে তিনি কি দলের অন্দরেও কোনো মেসেজ পাঠালেন না? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বলেছেন যে তিনি বুঝতেই পারছেন না যে কি হচ্ছে। আমরা বেশি বুঝে কি করব, আমাদেরও কম বোঝাটাই ভালো। আর আমরা তো এটাও বুঝতে পারছি না যে 6 দফার ভোট হয়ে যাওয়ার পর হঠাৎ বিজেপির মৃত্যু ঘণ্টাটা এলো কেন? 6 দফা হয়ে যাওয়ার পর নিশ্চিত হলেন, সেটার মানে তো হচ্ছে লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছিল এতক্ষণ, এবার নিশ্চিন্ত হয়েছে। এই যে বেলেঘাটায় পরেশ পালের উদ্যোগে বিজেপির মৃত্যু ঘণ্টা তৈরি হয়েছিল, সেটা তো বাজানোও হলো। 1992 সালে মনে পড়ে যাচ্ছে যে ব্রিগেডে বামেদের মৃত্যু ঘণ্টা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মৃত্যু ঘণ্টাও কিন্তু এই পরেশ পালই সাপ্লাই করেছিলেন। কিন্তু মৃত্যু ঘণ্টাটা বাজানোর মানে 19 বছর পরেও কিন্তু বাংলায় ক্ষমতায় ছিল বামেরা। অর্থাৎ অতীত অভিজ্ঞতা বলছে যে ওই পরেশ পালের তৈরি মৃত্যু ঘণ্টা, মানে যার মৃত্যু ঘণ্টাটা বাজানো হয় তার আয়ু বৃদ্ধি হয়। বাজানোর পর 19 বছর যদি কেউ বেঁচে থাকে তাহলে বাজালেই কি আর না বাজালেই কি। দেখুন, 1 জুন ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না, আবার 1992 ব্যর্থ কর্মসূচি মৃত্যু ঘণ্টা আবার ফিরিয়েও আনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন বলুন তো? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.